আপনারা দেখছেন একুশে টেলিভিশন। শর্ত সাপেক্ষে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন পেল বঙ্গভ্যাক্স। কাজ করবে ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে। করোনায় বাড়ছে মৃত্যু ও সংক্রমণ, একদিনে 60 মৃত্যু, শনাক্ত 4000-এর কাছে। সিলেটে ঘরের ভেতর স্ত্রী ও 2 সন্তানের গলাকাটা মৃতদেহ, আহত স্বামী হাসপাতালে। সুন্দরবনে আয়তন ও বাঘের সংখ্যা বাড়ছে, সংসদের প্রধানমন্ত্রী জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ গুরুত্ব। আগুন বেলুনের অজুহাতে ফের ইসরায়েলের বিমান হামলা, গাজায় অসংখ্য হতাহত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছে আমি এমএজি ওসমানী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়া সংবাদে আরো থাকছে, নগরীতে সবুজের হাতছানি, সবুজায়নে ভূমিকা রাখছে নার্সারি। শর্ত সাপেক্ষে দেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিন বঙ্গভ্যাক্স মানবদেহে পরীক্ষার নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ বিএমআরসি। মানবদেহে ট্রায়ালের আগে বানর বা শিম্পাঞ্জির উপর প্রয়োগ করতে হবে বলে জানিয়েছেন বিএমআরসির পরিচালক। গ্লোব চেয়ারম্যান জানান, শর্ত পূরণে কোনো অসুবিধা হবে না। সফলভাবে পরীক্ষা শেষ করে মাসে 1 কোটি ডোজ উৎপাদনেরও আশাবাদ জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ বিএমআরসি বিশেষজ্ঞদের সভায় গ্লোব বায়োটেকের বঙ্গভ্যাক্স সহ চীন ও ভারতের 2টি টিকার মানবদেহে পরীক্ষার অনুমোদন দেয়া হয়। বঙ্গভ্যাক্স বাংলাদেশি, আর একটা চীন থেকে ওনারা আবেদন করছেন, আর একটা হচ্ছে ভারত বায়োটেক। সভা শেষে এই সিদ্ধান্ত জানান বিএমআরসি পরিচালক অধ্যাপক রুহুল আমিন। মানবদেহে পরীক্ষার আগে নিয়ম অনুযায়ী সব শর্ত পূরণ করতে হবে তাদের। বিএমআরসিতে আবেদন করা 3টি কোম্পানিকে আমরা অ্যাপ্রুভাল দেওয়ার জন্য নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি। ফেজ 1 ট্রায়ালের আগে বানর বা শিম্পাঞ্জির উপর পরীক্ষা করতে হবে, অর্থাৎ এটা বিএমআরসির একটা নিয়ম। এই নিয়ম নীতি মেনে করলে পরে আমরা অনুমোদন দিতে পারবো। আমরা প্রত্যেক সিআরওকে অচিরেই চিঠি দিয়ে এটা জানিয়ে দেব। গ্লোব বায়োটেক চেয়ারম্যান জানান, শর্ত পূরণে কোনো অসুবিধা হবে না। এখন চিঠি পাই নাই যে আমরা যদি ফার্স্ট ট্রায়াল এবং সেকেন্ড ট্রায়ালের সাথে সাথে যদি প্যারালালি করি, তাহলে আমাদের জন্য মনে হয় যে খুব অসুবিধা হবে না। এটা হইলে দুই দিকে উপকার হবে, একদিকে ট্রায়ালটাও শেষ হয়ে গেল, আর দিকে বানানোর টেস্টটা চলে আসলো। প্রতি মাসে 1 কোটি ডোজ উৎপাদনের সক্ষমতা রয়েছে গ্লোব বায়োটেকের। 1 ডোজ বঙ্গভ্যাক্সের দাম দেশে $10 থেকে $12 এবং বিদেশে আরও বেশি হতে পারে। আমরা ট্রায়ালের জন্য তো প্রস্তুতি নিচ্ছি, আমরা তো র মেটেরিয়ালস আনতে হবে না আমাকে। যদি র মেটেরিয়ালসে দেখা যাচ্ছে যে আমাদের কস্টিং হয়তো $10 পড়ে যাবে, তো হয়তো গভর্নমেন্ট, আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের জন্য হয়তো আমরা $1-2 হয়তো $1 $2 আমরা প্রফিট। বঙ্গভ্যাক্সের টিকা ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও কার্যকর বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। ফিউর এমআরএনএ ভ্যাকসিন প্রথম ওয়ার্ল্ডে একটা ভ্যাকসিন, যেটা সিঙ্গেল ডোজ ভ্যাকসিন। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। 1.5 মাসের মধ্যে করোনায় সর্বোচ্চ মৃত্যু, একদিনে মারা গেছে 60 জন, নতুন শনাক্ত 3956। দৈনিক সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে 16.62%। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। করোনায় চলতি বছর এপ্রিলে সর্বোচ্চ সংক্রমণের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাজশাহী ও খুলনায় 30% বেশি বেড়েছে সংক্রমণ। করোনার দ্বিতীয় ঢেউয়ে সীমান্ত এলাকা থেকে সংক্রমণের ঝুঁকি ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। এপ্রিল মাসে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছিলেন এবং জুন মাসে এখন পর্যন্ত আক্রান্তের যে হারটি আছে এটিও কিন্তু একেবারেই কম নয়। 32,000-এর বেশি মানুষ কিন্তু এই জুনেও আমরা চিহ্নিত করতে পেরেছি। রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, এই দুটো বিভাগে সংক্রমণের ঊর্ধ্বগতি আছে এবং সামগ্রিকভাবে আমরা যদি এপিডেমিওলজিক্যাল সপ্তাহ বিবেচনা করি তাহলে সামগ্রিকভাবে 30%-এর বেশি কিন্তু বেড়েছে। 24 ঘন্টায় কোভিড-19-এ আরও 60 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 13,882। 23,807 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 3,956 জন।
এ পর্যন্ত মোট শনাক্ত 8,37,247। নতুন 2,679 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে 7,73,752 জন। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার 16.62%। একদিনে সংক্রমণের হার বেড়েছে প্রায় 2%। সুস্থতার হার 92.42 ও মৃত্যুর হার 1.59%। সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় আরও 13 জনের মৃত্যু হয়েছে। এছাড়া সীমান্তের 6 জেলায় মারা গেছে 17 জন। এদিকে দ্বিতীয় দফা লকডাউনেও বিভিন্ন স্থানে বাড়ছে করোনা সংক্রমণ। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। গত 24 ঘন্টায় রাজশাহীতে মারা যাওয়া 5 জন করোনা পজিটিভ ছিলেন, বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর 8 জন, চাঁপাইনবাবগঞ্জের 4 জন, কুষ্টিয়ার 1 জন রয়েছেন। এদিকে টানা 2 দিন কমার পর রাজশাহীতে ফের বেড়েছে আক্রান্তের সংখ্যা। আগের দিনের চেয়ে 13.27% বেড়ে শনাক্তের হার 43.44%। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, 1 সপ্তাহ আগে শহরের রোগী বেশি ছিল, এখন গ্রামের মানুষ আক্রান্ত বেশি আসছে। 30 থেকে 40% রোগী কিন্তু গ্রামের, এদের সংখ্যা এখন মোটামুটি বাড়তেছে। তো সেক্ষেত্রে এখন আগে যারা বয়স বেশি আক্রান্ত হইতো, এটাও কিন্তু একটু চেঞ্জ হচ্ছে, যারা কম বয়স তারাও আক্রান্ত হচ্ছে। খুলনায় 24 ঘন্টায় 9 জনের মৃত্যু হয়েছে, 5 জন করোনায় ও 4 জন উপসর্গ নিয়ে মারা গেছেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে 2 নারী সহ 3 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার 53.20%, যা আগের দিনের তুলনায় 4.27% বেশি। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় দ্বিতীয় দফায় লকডাউন চলছে। করোনায় মারা গেছেন 1 জন, শনাক্তের হার 57.14%। ঝিনাইদহে মারা গেছেন 1 জন, শনাক্তের হার 36%। নাটোরে সংক্রমণের হার 41.66%, মারা গেছেন 1 জন। ঠাকুরগাঁওয়ে শনাক্তের হার 50.41%। হিলিতে করোনা সংক্রমণ বাড়ায় 7 দিনের কঠোর বিধিনিষেধ চলছে। রত্না জামান, 21 টেলিভিশন। সিলেটের গোয়াইনঘাটে ঘুমন্ত অবস্থায় মা ও 2 সন্তানকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত ওই শিশুদের বাবা হিফজুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজদিন। সিলেটের বিন্দাকান্দি গ্রাম। মঙ্গলবার রাতে স্ত্রী আলিমা, 10 বছর বয়সী ছেলে মিজান ও 3 বছর বয়সী মেয়ে তানিশাকে সঙ্গে নিয়ে ঘুমিয়েছিলেন হিফজুর। সকালে ঘরের ভেতর থেকে শব্দ শুনে দরজা খুলে ভেতরে যান বাড়ির লোকজন। এ সময় বিছানায় 3 জনের গলাকাটা মরদেহ দেখতে পায় তারা। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। উনি খুব ভালো মানুষ, উনি ফান ব্যবসা করেন, ওনার সাথে কোনো শত্রুতা নাই। আর যে বাড়িতে উনি আছেন, ওনার একজন মামা আছে, একজন মামি আছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। খুনের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। পারিবারিক অন্তঃকলহের কারণে নিজেদের মধ্যে কথাটা হতে পারে। ইতিমধ্যে আমরা একটু জিজ্ঞাসাবাদ করেছি, তারা কিন্তু দেখছেন এখানে ঘটনাস্থল আমরা তাদেরকে দেখেছি। আপাতত এখনো অ্যারেস্ট বলবো না, বাট আমরা তদন্তের সাথে জিজ্ঞাসাবাদ করছি মামা এবং মামি দুজনকে। একই পরিবারের 3 জনকে হত্যার ঘটনায় ক্ষোভ বিরাজ করছে এলাকায়। দ্রুত খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। দেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন সম্প্রসারিত হচ্ছে এবং বাঘের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লিখিত প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, উন্নয়ন কাজে সুন্দরবন ও জীববৈচিত্র্য যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এদিন 10 বছর কারাদণ্ডের বিধান রেখে পাশ হয়েছে শিশু দিবাযত্ন বিল। প্রণব চক্রবর্তী রিপোর্ট। প্রায় 10,000 বর্গ কিলোমিটার আয়তনের ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। এই বনে এখন 334 প্রজাতির উদ্ভিদ, 165 প্রজাতির শৈবাল, 13 প্রজাতির অর্কিড এবং 375 প্রজাতির বন্য প্রাণীর বাস। বুধবার জাতীয় সংসদে লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সুন্দরবনের আয়তন বাড়াতে সরকার কৃত্রিম ম্যানগ্রোভ সৃষ্টির উদ্যোগ নিয়েছে। সুন্দরবনে বাঘের সংখ্যাও বাড়ছে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী। 2015 সালের বাঘশুমারিতে বাঘের সংখ্যা ছিল 106টি, আর 18তে
114টি। সংসদ নেতা জানান, সুন্দরবনের প্রায় 53% এলাকা অভয়ারণ্যের অন্তর্ভুক্ত। দেশের উন্নয়নে যে পদক্ষেপই নেওয়া হোক, সুন্দরবন ও জীববৈচিত্র্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের যে সকল স্থান বঙ্গবন্ধুর বিশেষ স্মৃতি বিজড়িত তরুণ প্রজন্মের মাঝে তা ছড়িয়ে দিতে ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় সেসব স্থান সংরক্ষণ করা হবে। সংসদ নেতা জানান, গণমাধ্যমে চাকরির অনিশ্চয়তা দূর করতে চাকরির শর্তাবলী আইন প্রণয়ন করতে যাচ্ছে সরকার। শিশু দিবা যত্ন কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। এদিন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা শিশু দিবাযত্ন কেন্দ্র বিলটি পাশের প্রস্তাব করেন। এই শিশু দিবা যত্ন কেন্দ্রে শিশুদেরকে দেখার জন্য কিন্তু ডাক্তার আছে এবং আমাদের সাইকোলজিস্টও কিন্তু আছে এবং তারা কিন্তু কাজ করে যাচ্ছে। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে তা পাশ হয়। শিশু দিবাযত্ন কেন্দ্র বিল 2021 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। পরে 2021-22 অর্থ বছরের বাজেটের উপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। দুর্নীতি থেকে বের হয়ে আসতে হবে, না হলে এই সব বাজেট বাস্তবায়নে কাজ হবে না। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। অর্থ পাচার রোধে নতুন আইনের পরিকল্পনা, বিনিয়োগ বাড়লে বন্ধ হবে অপতৎপরতা, মন্তব্য অর্থমন্ত্রী। জীবনযাত্রার খরচ 7% বেড়েছে, অর্থনীতি সচল রাখতে 6 কোটি মানুষকে টিকার আওতায় আনার তাগিদ। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নে গেম চেঞ্জার হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তিকে ব্যবহারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সেকেন্ড ওআইসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে 5 দফা প্রস্তাব তুলে ধরেন তিনি। We need partnership platforms and mechanism for dedicated projects on bilateral as well as on collective basis. We may use science and technology as a game changer in poverty alleviation and sustainable development. I call upon OIC fraternity and the international community to address this problem of Myanmar so that the Rohingya community could return to their homeland in safety, security and dignity. অর্থ পাচার বন্ধে নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন আহমা মুস্তফা কামাল। সেই সাথে কিছু আইন সংশোধনের কথাও জানিয়েছেন তিনি। অর্থমন্ত্রী বলেছেন, বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা গেলে অর্থ পাচার বন্ধ হবে। তৈদুর রহমানের রিপোর্ট। একটা প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদন দেয়া হয় 12টি প্রকল্প। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা ছিল এবং সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির সভা ছিল। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রিজার্ভ ফান্ড, খেলাপি ঋণ সহ নানা বিষয়ে কথা বলেন তিনি। অর্থ পাচারের বিরুদ্ধে সরকারের অবস্থানও তুলে ধরেন মন্ত্রী। এদের চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে তারা অন্যায় করবে, অপরাধ করবে, তারা টাকা পাচার করার চেষ্টা করবে। যদি কোনো আমরা সিস্টেম দিয়ে আমরা জানতে পারি কারা করছে, তাহলে আমাদের এগুলা আইডেন্টিফাই করা এবং এগুলো আমাদের যা প্রয়োজনীয় ব্যবস্থা সেগুলো গ্রহণ করা সহজ হবে। সেই জন্য আমরা প্রথমে আইনি প্রক্রিয়া যাচ্ছি। তবে বিনিয়োগের সুযোগ সৃষ্টি হলে অর্থ পাচার বন্ধ হবে বলে আশা করেন তিনি। আমি বিশ্বাস করি যে আমাদের এখানে যদি কোনো সুযোগ সৃষ্টি করতে পারি, আমরা ইনভেস্টমেন্টের যদি সুযোগ আমরা ভালোভাবে সৃষ্টি করতে পারি এবং যদি কোনো তুলনামূলকভাবে এখানে যদি লাভ করার স্কোপ বেশি থাকে, তাহলে কেউ বিদেশে টাকা নেবে না। ভালো লাভের আশায় রিজার্ভের টাকা থেকে পার্শ্ববর্তী দেশগুলোকে ঋণ দেয়া হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী। এই এলাকায় যারা আমরা আছি, আমরা যখন নিতে পারি আমরা দিতেও পারি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। করোনার কারণে জীবন ও জীবিকার মধ্যে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়েছে। আয় কমে গেলেও গেল বছর ব্যয় বেড়েছে 6.88%। সবচেয়ে বেশি কষ্টে নিম্ন আয়ের মানুষ। বেসরকারি ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের এক সমীক্ষা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। মানিক শিকদারের রিপোর্ট। করোনাকালে দ্রব্যমূল্য পরিস্থিতি ও মানুষের জীবনযাত্রার মানের উপর একটি সমীক্ষা প্রতিবেদন তুলে ধরতেই কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের এই অনলাইন সংবাদ সম্মেলন। প্রতিবেদনে বলা হয়, 3 বছরের মধ্যে 2020 সালে মানুষের জীবনযাত্রার ব্যয় সবচেয়ে বেশি বেড়েছে। এ সময়ে রাজধানীতে ব্যয় বাড়ে
6.88%। সেবা খাতে ব্যয় বৃদ্ধির হার ছিল 6.31%। চালের গড় মূল্য বৃদ্ধি পেয়েছে প্রায় 20%। দেশীয় আমদানিকৃত ডালের দাম গড়ে বৃদ্ধি পেয়েছে 14.18%। গরু ও খাসির মাংসের দাম বেড়েছে 10.49%, মুরগির দাম 10.83% এবং ডিমের দাম বেড়েছে গড়ে 5.32%। গড় বাড়ি ভাড়া বেড়েছে 5.35%। ওয়াসার পানি প্রতি 1000 লিটারের দাম বেড়েছে 25%। পরিস্থিতি উত্তরণে সরকার দরিদ্র মানুষের জন্য কিছু নগদ সহায়তা দিলেও তাতে খুব বেশি সফলতা আসেনি বলে জানান ক্যাব সভাপতি। সরকারের উদ্যোগের কোনো অভাব ছিল এটা আমি বলতে চাই না, তবে চাহিদা বা প্রয়োজনটা বোধহয় এর চেয়েও বেশি। করোনা টিকা সংগ্রহে সরকারের প্রচেষ্টা আশাব্যঞ্জক, তবে অর্থনীতির চাকা গতিশীল করতে দ্রুত সময়ে কমপক্ষে 6 কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার তাগিদ ক্যাব নেতাদের। যদি 6-7 কোটি মানুষকে টিকা দেওয়া যায় তাহলে কিন্তু এই মহামারী নিয়ন্ত্রণে এসে যাবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে খুবই অসুস্থ, তার উন্নত চিকিৎসা প্রয়োজন জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনায় মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া যে সমস্যায় ভুগছেন তার জন্য তাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করা দরকার, কিন্তু তাকে সুযোগ দেওয়া হচ্ছে না। খালেদা জিয়ার স্বাস্থ্য ও মুক্তি নিয়ে যখন কথা হচ্ছে তখনই নানা ইস্যুতে জনগণের দৃষ্টি অন্যদিকে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। বিএনপি কারো দয়ার দল নয়, বিএনপি কারো দয়াতে টিকে নাই। বিএনপি সম্পূর্ণভাবে তার অস্তিত্ব নিয়ে টিকে আছে জনগণের ভালোবাসা এবং জনগণের সমর্থন নিয়ে। রিসোর্ট হোক বা বার, আইন ভঙ্গ হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গাজীপুরের শফিপুরে আনসার ভিডিবি একাডেমিতে 21তম ব্যাচের 6 মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি কথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ধর্মীয় বক্তা আবু তহা আদনান নিখোঁজের ঘটনায় অনুসন্ধান চলছে। যারাই আইন মানবে না, যারাই আইন ভঙ্গ করবে, রিসোর্ট হোক বার হোক, যেখানেই যে আইন ভঙ্গ করলেই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেখানেই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছে এবং আসবে ভবিষ্যতে। তামাক ও মাদক নিরোধ আইন সংশোধনের পাশাপাশি পারিবারিক শিক্ষাও জরুরি বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল রিপোর্টার্স ফোরাম ও বেসরকারি সংগঠন ভয়েস আয়োজিত কর্মশালায় তিনি বলেন, পরিবার থেকেই সন্তানদেরকে তামাক ও মাদকের ক্ষতিকর বিষয়গুলো জানাতে হবে। তামাক বিরোধী প্রচলিত আইন সংশোধন করলেই হবে না, প্রচার আরও জোরদার করার আহ্বান জানান তথ্যমন্ত্রী। এবং আমাদের তরুণরা, বিশেষ করে শিক্ষিত তরুণদের মধ্যে যেভাবে মাদকাসক্তি বেড়ে গেছে, এটি খুবই উদ্বেগজনক। সুতরাং এই ক্যাম্পেইনটাকেও জোরদার করার জন্য আমি অনুরোধ জানাই। এবং এটির সাথে যে সমস্ত ট্রেডার যুক্ত আছে, সরকার অনেক কঠিন পদক্ষেপ নিয়েছে এবং সেই পদক্ষেপের কারণে অনেকটা নিয়ন্ত্রণে এসছে, কিন্তু পুরোপুরি অবশ্যই নিয়ন্ত্রণে আসে নাই। বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদনের পরিকল্পনা করছে ঢাকা দক্ষিণ সিটি। শুধু বায়োগ্যাস নয়, উৎপাদন করতে চায় জৈব সারও। মহাপরিকল্পনা বাস্তবায়নে মাতুয়াইলে ল্যান্ডফিল তৈরি করা হচ্ছে। দক্ষিণ সিটির লক্ষ্য 2030 সালের মধ্যে আধুনিক ও পরিবেশ সম্পন্ন বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা। মাহমুদ হাসানের রিপোর্ট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় প্রতিদিন দোকান, খামার ও বাসাবাড়ি থেকে আসে প্রায় 3000 টন বর্জ্য। প্রতিদিন এসব বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিল্ডে জমা হচ্ছে। এভাবে চলতে থাকলে প্রতি 5 বছর পর 50 একর জায়গা প্রয়োজন হবে। এই অবস্থায় বর্জ্য ব্যবস্থাপনায় নজর দিয়েছে দক্ষিণ সিটি কর্তৃপক্ষ। বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদনের পরিকল্পনা নিয়েছেন তারা। বর্জ্যটা কিন্তু আমাদের সম্পদ। বর্জ্য আমরা কিন্তু কাউকে বিনামূল্যেও দিতে চাই না। আমাদের যে বর্জ্যগুলো আসতেছে এর মাত্র কিন্তু
15% আমার কেন্দ্রীয় ভাগাড়ে বা ল্যান্ডফিল্ডে যায়। পুনঃপ্রক্রিয়াজাতকরণ দ্রব্যাদি বা আমাদের বর্জ্য যেগুলো আমরা সংগ্রহ করছি বাসা থেকে সংগ্রহ করে সরাসরি যেন ওখানে যেতে পারে স্থানান্তর কেন্দ্র থেকে, সেই ব্যবস্থার আধুনিকায়নটাই আমরা করার চেষ্টা করছি। গ্যাস প্লান্ট স্থাপনে একটি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনাও চলছে। শুধু বায়োগ্যাসই নয়, এই প্রকল্প থেকে উৎপন্ন হবে জৈব সার। তেল উৎপাদনেরও পরিকল্পনা আছে দক্ষিণ সিটির। জৈব সার এবং তার পরবর্তীতে পুনঃপ্রক্রিয়াজাতকরণ, এর সাথে সাথে বায়োগ্যাস এবং আমাদের যে ওয়েস্ট টু এনার্জির যে পরিকল্পনা, এটা এর মধ্যে আছে। এই মাস্টার প্ল্যানের একটা বিশাল অংশ জুড়ে আছে আমাদের জাইকার সাথে সংশ্লিষ্ট। প্রকল্প বাস্তবায়ন হলে ল্যান্ডফিল হবে আবর্জনা শূন্য। সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের আশেপাশ থেকেও বর্জ্য সংগ্রহ করতে হবে। আধুনিকায়নের জন্য হয়তো আমাদের বিভিন্নভাবে কাজ করতে হবে, আমাদের স্থানান্তর কেন্দ্রগুলোর থেকে কাজ করা শুরু করতে হবে এবং বাসাবাড়ি থেকে যে সংগ্রহটা ওটাও আরও সুশৃঙ্খলভাবে আনতে হবে। লক্ষ্য অনুযায়ী 2030 সালের মধ্যে স্বাস্থ্যসম্মত বর্জ্য ব্যবস্থাপনা করতে পারলে পরিচ্ছন্ন নগরীতে পরিণত হবে দক্ষিণ সিটি। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। আবারও নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। এটিএম বুথে জালিয়াতি করে 2.5 কোটি টাকা চুরি, ব্যাংক কর্মকর্তা সহ 4 জন গ্রেপ্তার। ব্রাজিলে করোনায় 2,500-এর বেশি প্রাণহানি, ভারতে আক্রান্ত 60,000। আবারও আমন্ত্রণ রাত 11:21 সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আওয়ামী মৎস্যজীবী লীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, 75-এর পর বঙ্গবন্ধুহীন বাংলাদেশে এসে বাংলার মানুষের জন্য কাজ করে দেশকে আজ উন্নয়নের রোল মডেল করেছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ ছাড়া কোনো সরকার দেশের উন্নয়নে কাজ করেনি বলেও মন্তব্য করেন বিপ্লব বড়ুয়া। আমরা সকলেই আমৃত্যু বঙ্গবন্ধুর শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল থেকে আমরা সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে এই বাংলাদেশকে বঙ্গবন্ধুর শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে আমরা পরিণত করব। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদকে বিদায় সংবর্ধনা জানালো বাংলাদেশ সেনাবাহিনী রেজিমেন্ট অফ আর্টিলিয়ার এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। চট্টগ্রাম সেনানিবাসে বিদায়ী কর্নেল কমান্ড্যান্ট হিসেবে সেনাবাহিনীর রেজিমেন্ট অফ আর্টিলারি এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই সংবর্ধনা আয়োজন করে। এই উপলক্ষে সামরিক রীতি অনুযায়ী আয়োজন করা হয় মনোজ্ঞ কুচকাওয়াজের। এতে যোগ দিয়ে সেনাপ্রধান বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মুক্তিযুদ্ধে উৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এখন আমরা হলো ভিশন 2030 নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি। তার এই ধারাবাহিকতায় এই বাহিনীর আধুনিকায়ন, সম্প্রসারণ এবং এটা একটা চলমান প্রক্রিয়া এবং আমি সেই ধারা অব্যাহত রেখেছি। বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকা দেয়া এবং উড়োজাহাজের টিকিটের মূল্য স্থিতিশীল রাখার দাবি জানিয়েছে সম্মিলিত সমন্বয় পরিষদ। তারা বলেছেন, সৌদি আরবে প্রবেশে দেশটির দেয়া কোয়ারেন্টাইনে থাকার শর্ত এবং টিকিটের উচ্চ মূল্যের কারণে বিপাকে পড়েছেন বিদেশগামী কর্মীরা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। দেশের উন্নতি ও অগ্রগতির অন্যতম সোপান রেমিটেন্স। প্রবাসীদের ঘাম ও শ্রমে অর্জিত বৈদেশিক মুদ্রায় সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি। করোনার অভিঘাতেও অব্যাহত আছে প্রবাসীদের আয়ের ধারা। দেশের মোট জিডিপিতে 12% অবদান রাখা এই খাতটিতে এখন করোনার থাবা। শুধুমাত্র সৌদি আরব ছাড়া বিশ্ব শ্রম বাজারের সবগুলো দরজাই বন্ধ। ফলে সৌদি আরবে যাওয়ার অপেক্ষায় প্রায় 50,000 কর্মী। কিন্তু করোনার ভ্যাকসিন সনদ না থাকা, সৌদি সরকারের কোয়ারেন্টাইন শর্ত আর উচ্চ মূল্যের টিকিট সৌদি গমনেচ্ছুদের এখন বিস্ফোরা। সেসব ভোগান্তি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তুলে ধরে সম্মিলিত সমন্বয় পরিষদ। নতুন এবং পুরাতন মিলে বর্তমানে প্রায় 50,000 কর্মী বিদেশ যেতে অপেক্ষায় আছে। বক্তারা বলেন, বিদেশগামীদের দ্রুত ভ্যাকসিন প্রদান করতে হবে। এতে শ্রমিকদের কোয়ারেন্টাইনের জন্য গুনতে হবে না অতিরিক্ত 70 থেকে 80,000 টাকা। ফাইজারের 1 লক্ষ টিকা আসছে অলরেডি, চায়না থেকে 6 লক্ষ টিকা আসছে, 7 লক্ষ টিকা কিন্তু এখন আমাদের কাছে আছে। সেখান থেকে 1,20,000 টিকা কিন্তু আমাদের পূর্বের বরাদ্দটা বিদেশগামী কর্মীদের জন্য কিন্তু করতে পারে সরকার।
তাদের অভিযোগ উড়োজাহাজের 25,000 টাকার টিকিট এখন 75,000 টাকা। উচ্চ মূল্যের এই ভাড়া স্থিতিশীল রাখার দাবি তাদের। কেউ 70,000 যাচ্ছে, কেউ 75 যাচ্ছে, কম বেশিও যাচ্ছে। আমরা 50,000 ইন্টু 75,000 ধরে আমরা একটা হিসাব করেছি, দেখেছি প্রায় 375 কোটি টাকা আমাদের দেশ থেকে চলে যায়। দাবিগুলো বাস্তবায়িত হলে এই খাতে জড়িতদের বিড়ম্বনা অনেকাংশে কমবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের ইলেকট্রনিক জার্নাল পরিবর্তন করে 2.5 কোটি টাকারও বেশি আত্মসাতের অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। টানা 24 ঘন্টার অভিযানে রাজধানী ও নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ জানান, ব্যাংকটির একজন কর্মকর্তা এবং তার স্ত্রীর সহায়তায় কয়েক বছর ধরে চক্রটি এটিএম বুথ থেকে টাকা আত্মসাৎ করে আসছিল। তদন্তে 637টি অ্যাকাউন্ট থেকে 2,57,01,000 টাকা আত্মসাৎ করা হয়। এই সফটওয়্যার কন্ট্রোলটা তো অবশ্যই ডাচ বাংলা ব্যাংকের ভিতরে অফিসাররা থাকে, যারা থাকবে ট্রাস্টেড লোক থাকবে, তাদের দুর্বলতা আছে কিনা এটা তারা বের করবে। গ্রে এরিয়াগুলিকে আরো শক্তিশালী করতে হবে যাতে কোনো ধরনের টাকা পয়সার লেনদেনের কোনো ধরনের তছরূপ না ঘটে। এবার ব্যবসা বাণিজ্যের খবর। প্রান্তিক চাষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দেবে esellerbazaar.com। কোনো মধ্যস্বত্বভোগী না থাকায় এতে লাভবান হবে উৎপাদক ও ভোক্তা। এর উদ্বোধন করে পরিকল্পনা মন্ত্রী বলেন, ই কমার্স প্রসারে গুরুত্ব দিচ্ছে সরকার। মেহেদী হাসানের রিপোর্ট। করোনা সংকটে মন্দা বাজারে অনেকটাই জমজমাট অনলাইন ভিত্তিক ব্যবসা। অনলাইনে অর্ডার করলেই কাঙ্ক্ষিত পণ্য পৌঁছে যাচ্ছে গ্রাহকের ঘরে। 2019 সালে ই কমার্সের প্রবৃদ্ধি যেখানে ছিল 25%, 2020 সালে এসে তা বেড়ে দাঁড়িয়েছে 70 থেকে 80%। আর esellerbazaar.com এর কাছে প্রাধান্য পাচ্ছে প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তারা। কৃষক ও উদ্যোক্তাদের বাঁচিয়ে এগিয়ে নিয়ে যেতে চায় ন্যায্য মুনাফার প্রতীক ইসেলার ডায়মন্ড। অধিক মূল্যে পণ্য ক্রয় করে তাদের লাভবানের ব্যবস্থা করা, ই কমার্সকে কাজে লাগিয়ে সহজে স্বল্প সময়ে এই গুণগত পণ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার নিরলস প্রচেষ্টা করা। এই ই কমার্স প্ল্যাটফর্মের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী। বলেন, ডিজিটাইজেশন এখন আর রূপকথা নয়, বাস্তবতা। ব্যবসা বাণিজ্য সে পথেই হাঁটছে। সকল কিছু কিন্তু এই ব্যবসা বাণিজ্য হলো এটা একটা এক ধরনের হাইওয়ে। এখানে আমাদের মহামিলন, মহাসংঘর্ষ, মহাবিবাদ সকল কিছু হয়। সুতরাং সেই মহাক্ষেত্রে বাংলাদেশ তার অবদান রাখবে এবং সেখানে নতুন উদ্যোক্তা যারা, তারাই হবেন প্রথম কাতারের সৈনিক। দেশে প্রতিদিন প্রায় 1,60,000 পণ্য কিংবা সেবা গ্রাহকের দুয়ারে পৌঁছে দিচ্ছে ই কমার্স প্রতিষ্ঠানগুলো। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। মুন্সিগঞ্জের বালিগাঁও বাজারে আনুষ্ঠানিকভাবে আল আরাফা ইসলামী ব্যাংকের 186তম শাখার কার্যক্রম শুরু হচ্ছে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ হারুন অর রশিদ খান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক সাব্বির আহমেদ ও মোহাম্মদ শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। আবারও নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্য খবরের সঙ্গে আরও থাকবে। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীকে হারিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে প্রাইম দলের শট।